হ্যালো ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএস এ তোমাদের সকলকে হার্টলি ওয়েলকাম। গাইড ডব্লিউবিসিএস তোমাদের জন্য যে ডব্লিউবিসিএস 2021 লাস্ট মিনিট সাজেশনের ডিফারেন্ট সাবজেক্টের কোশ্চেন অ্যান্সারগুলো তুলে ধরছে, তারই কনস্টিটিউশনের সেট ওয়ানের ভিডিওটা আজকে তোমাদের সামনে নিয়ে আসলাম। ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলি যে গাইড ডব্লিউবিসিএস এর এই ডব্লিউবিসিএস 2021 লাস্ট মিনিট সাজেশনের প্রত্যেকটি প্রত্যেকটি কোশ্চেন আনসারই কিন্তু পিএসসি বা পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের লেটেস্ট কোশ্চেন প্যাটার্নের উপর ভিত্তি করেই বানানো হয়েছে। আর আরও একটা যেটা কথা, সেটা হচ্ছে আমাদের এই যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোতে যে সমস্ত কোশ্চেন আনসারগুলি রয়েছে সেই সমস্ত কোশ্চেন আনসারের পিডিএফ তোমরা প্রত্যেকটি ভিডিওর নিচের ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে, ডেসক্রিপশন বক্সে পিডিএফ লিঙ্কে ক্লিক করলে তোমরা প্রত্যেকটি ভিডিওর কোশ্চেন আনসারগুলির পিডিএফও তোমরা পেয়ে যেতে পারবে। তাহলে চলো বন্ধুরা, আর দেরি করব না, এবারে একেবারে শুরু করে দিই। আমাদের আজকের ভিডিও হচ্ছে ডব্লিউবিসিএস 2021 লাস্ট মিনিট সাজেশন কনস্টিটিউশন সেট 1। ফার্স্ট কোশ্চেন, হাউ মেনি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজেস ওয়ার দেয়ার ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট দ্য টাইম অফ কমেন্সমেন্ট? মানে হচ্ছে ভারতীয় সংবিধান চালু হওয়ার সময় সংবিধানে কতগুলি অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল? অ্যান্সার ইজ 14। মানে ভারতীয় সংবিধান যখন চালু হয় তখন ভারতীয় সংবিধানে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ছিল সর্বমোট 14টি। সেকেন্ড কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট, হুইচ কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট মডিফাইড দ্য ওয়ার্ড অ্যামাউন্ট ফ্রম কম্পেনসেশন টু রেস্ট্রিক্ট প্রপার্টি রাইটস? মানে হচ্ছে কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারের ক্ষেত্রে কম্পেনসেশন বা ক্ষতিপূরণের জায়গায় অ্যামাউন্ট বা কিছু পরিমাণ এই শব্দটি নিয়ে আসা হয়েছিল? ভালো করে খেয়াল রাখবে উত্তরটা হচ্ছে 25th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 25তম সংবিধান সংশোধনী। কোশ্চেন নাম্বার 3, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ laws inconsistent with or in derogation of the fundamental rights? Answer is Article 13. Question number 4, very important, who serves as president in case there is a delay of presidential election after completed his term? এই কোশ্চেনটা আগে একটু ভালো করে বুঝিয়ে দিই। আমাদের দেশে যে রাষ্ট্রপতির নির্বাচন হয়, সংবিধান অনুযায়ী সেই রাষ্ট্রপতির নির্বাচনটি করতে লাগে আগের রাষ্ট্রপতি যিনি আছেন তার কার্যমেয়াদ শেষ হওয়ার আগেই। মানে তার কার্যমেয়াদটি শেষ হওয়ার আগেই পরবর্তী রাষ্ট্রপতির নির্বাচনী পুরো প্রক্রিয়াটি সেরে ফেলতে লাগে। তো এক্ষেত্রে কোশ্চেনটা হচ্ছে, এরকম কোনো নির্বাচনের ক্ষেত্রে যদি কোনোভাবে দেরি হয় এবং এই দেরি হওয়ার ফলে যদি রাষ্ট্রপতির কার্যমেয়াদ শেষ হয়ে যায়, তাহলে সেই সময়টিতে কে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন? এক্ষেত্রে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি নিজেই, মানে পূর্বতন রাষ্ট্রপতি যিনি রাষ্ট্রপতি ছিলেন তিনি উল্লেখিত সময়টুকুতে রাষ্ট্রপতি হিসাবে কার্যভার চালিয়ে যাবেন। এক্ষেত্রে কিন্তু উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করতে পারেন না। ভালো করে খেয়াল রেখো বিষয়টি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, ইট অলসো ভেরি ইম্পর্টেন্ট। তবে কোশ্চেন নাম্বার 5 এ যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার বলে রাখি যে আমাদের এই যে পুরো ভিডিওটা কনস্টিটিউশনের এই যে ভিডিওটা রয়েছে ডব্লিউবিসিএস 2021 লাস্ট মিনিট সাজেশন কনস্টিটিউশন সেট 1 এর এই যে ভিডিওটা রয়েছে, এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি দেওয়া রয়েছে এই সমস্ত কোশ্চেন অ্যান্সারেরই পিডিএফ ফরম্যাট তোমরা পেয়ে যাবে। আর এই পিডিএফ ফরম্যাটের জন্য রেসপেক্টিভ লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে চলো কোশ্চেনটাতে ফিরে আসি। কোশ্চেন নাম্বার 5, কোশ্চেন নাম্বার 5 ইজ, হু ইজ দ্য ফার্স্ট অথরিটি টু রেস্ট্রিক্ট ফান্ডামেন্টাল রাইটস ইন ইন্ডিয়া? অর্থাৎ ভারতের সংবিধান অনুযায়ী মৌলিক অধিকার নিয়ন্ত্রণ করার ক্ষমতা সর্বপ্রথম কার রয়েছে? এক্ষেত্রে উত্তর হবে পার্লামেন্ট বা ভারতীয় সংসদ। ভারতীয় সংসদই ফান্ডামেন্টাল রাইট বা মৌলিক অধিকারটি সর্বপ্রথম নিয়ন্ত্রণ করতে পারে। তারপরে সেটা নিয়ে যদি কোনো বিতর্ক ওঠে তবে সেটি জুডিশিয়াল রিভিউ বা বিচারিক পর্যালোচনার পর্যায়ে যেতে পারে। নেক্সট কোশ্চেন নাম্বার 6,
জুডিশিয়াল সুপ্রিমেসি ইজ অ্যান ইম্পর্টেন্ট ফিচার অফ হুইচ কনস্টিটিউশন লাইক ইন্ডিয়া। অর্থাৎ জুডিশিয়াল সুপ্রিমেসি বা বিচার বিভাগীয় সর্বোচ্চতা এটি ভারতীয় সংবিধানের মতো নিম্নলিখিত দেশগুলির মধ্যে আর কোন দেশের সংবিধানের একটি বৈশিষ্ট্য? উত্তর হচ্ছে ইউএসএ। এক্ষেত্রে বলে রাখি এই কোশ্চেনটিকে আরেকভাবেও করা যেতে পারে, সেটির সঙ্গে তোমরা হয়তো পরিচিত। তো যাই হোক, এই কোশ্চেনটিকে যেভাবে করা যেতে পারে সেটি হচ্ছে যে ভারতীয় সংবিধানে যে জুডিশিয়াল সুপ্রিমেসির যে ব্যাপারটি রয়েছে, সেই জুডিশিয়াল সুপ্রিমেসি বলো বা জুডিশিয়াল রিভিউয়ের যে ব্যাপারটি রয়েছে, সেই জুডিশিয়াল সুপ্রিমেসি বা জুডিশিয়াল রিভিউ সেটি কোন সংবিধানের অনুকরণে করা হয়েছে? এই জুডিশিয়াল সুপ্রিমেসি বা জুডিশিয়াল রিভিউ এটি ইউএস এর সংবিধানের অনুকরণে করা হয়েছে। এই কোশ্চেনটিকেই এখানে ঘুরিয়ে করা হয়েছে। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কাকা কালেলকার কমিশন ইজ রিলেটেড টু। অর্থাৎ কাকা কালেলকার কমিশন কিসের সঙ্গে সম্পর্কিত? কাকা কালেলকার কমিশন সম্পর্কিত হচ্ছে অনগ্রসর শ্রেণী বা ব্যাকওয়ার্ড ক্লাসদের সঙ্গে। Next question number 8. In which year two additional election commissioners were appointed for the first time in India? অর্থাৎ কত সালে ভারতে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আরও দুইজন নির্বাচন কমিশনারকে প্রথমবারের জন্য নিযুক্ত করা হয়েছিল? উত্তর হচ্ছে 1989 সালে। 1989 সালের আগে ভারতে নির্বাচন কমিশনার ছিলেন মাত্র একজনই, তিনি হচ্ছেন মুখ্য নির্বাচন কমিশনার। 1989 সালের পরে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে আরও দুইজন ইলেকশন কমিশনার বা নির্বাচন কমিশনারকে নিয়োগ করা হয়। অর্থাৎ এখন মোট নির্বাচন কমিশনারের সংখ্যা হচ্ছে 3। নেক্সট কোশ্চেন নাম্বার 9, সেপারেশন অফ জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ ইট ইজ আ। অর্থাৎ শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ এটি কি? শাসন বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ এটি হচ্ছে একটি ডিপিএসপি বা ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিস বা নির্দেশক নীতি, রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি। কোশ্চেন নাম্বার 10, ক্লেইমস অফ শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব টু সার্ভিসেস অ্যান্ড পোস্ট ইজ আন্ডার। মানে সরকারি চাকরিতে বা সরকারি কৃত্যকে যোগ্যতা অনুযায়ী বা গুণমান বজায় রেখে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব মানে তপশিলি জাতি এবং উপজাতিতে নিয়োগ করতে হবে, এটি কোন পার্ট বা কোন অধ্যায়ে রয়েছে? এটি রয়েছে হচ্ছে পার্ট 16-এ। নেক্সট কোশ্চেন নাম্বার 11, ভেরি ইম্পর্টেন্ট। আর্টিকেল 350B অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ডাইরেক্টস গভর্নমেন্ট টু অ্যাপয়েন্টমেন্ট স্পেশাল অফিসার ফর। অর্থাৎ ভারতীয় সংবিধানের আর্টিকেল 350B অনুযায়ী কাদের জন্য সরকারকে একজন স্পেশাল অফিসার বা বিশেষ আধিকারিক নিয়োগের কথা বলা রয়েছে? আর্টিকেল 350B অনুযায়ী লিঙ্গুইস্টিক মাইনরিটিস বা সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য স্পেশাল অফিসারদের নিয়োগ করার কথা বলা হচ্ছে। মানে সংখ্যালঘু সম্প্রদায়ের যে ভাষা তাকে রক্ষার জন্য স্পেশাল অফিসার বা বিশেষ আধিকারিক নিয়োগ করার কথা সরকারকে বলা হয়েছে। Next question number 12, the code of criminal procedure was enacted in India in the year. Code of criminal procedure was enacted in India in the year 1973. নেক্সট কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13-এ যাওয়ার আগে তোমাদেরকে আর একবার বলে রাখি যে আমাদের এই গাইড ডব্লিউবিসিএস এর ডব্লিউবিসিএস 2021 লাস্ট মিনিট সাজেশন কনস্টিটিউশন সহ অন্যান্য সমস্ত ইম্পর্টেন্ট সাবজেক্টের যে লাস্ট মিনিট সাজেশনের যে ভিডিওগুলি বানানো হচ্ছে, ভিডিও যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলি রয়েছে, এই সমস্ত কোশ্চেন অ্যান্সারই কিন্তু পিএসসির একেবারে কারেন্ট কোশ্চেন প্যাটার্নকে বেস করে বানানো। তোমরা খেয়াল করবে যে বর্তমানে কিন্তু পিএসসির কোশ্চেন প্যাটার্নটা অনেক চেঞ্জ হয়ে গেছে। আগের মতো ট্র্যাডিশনাল কোশ্চেন কিন্তু এখন অনেক ক্ষেত্রেই হচ্ছে না। এখন কিন্তু তোমাদের পিএসসির কোশ্চেন ট্যাকেল করতে গেলে বা পিএসসির কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তোমাদেরকে কিন্তু নলেজ লেভেলটাকে অনেকটা বাড়াতে হবে। আর আমাদের এই গাইড ডব্লিউবিসিএস 2021 লাস্ট মিনিট সাজেশন এর কনস্টিটিউশন সহ অন্যান্য যে সমস্ত ভিডিওগুলো বানানো হচ্ছে, এই সমস্ত ভিডিওগুলোতে যে সমস্ত কোশ্চেন আনসারগুলি রয়েছে, এই প্রত্যেকটি কোশ্চেন আনসারই কিন্তু পিএসসির এই লেটেস্ট কোশ্চেন প্যাটার্নকে বেস করেই বানানো হচ্ছে। ঠিক আছে, চলো তাহলে কোশ্চেনটাতে ফিরে আসি। কোশ্চেনটা হচ্ছে কোশ্চেন নাম্বার 13,
হুইচ আর্টিকেল সেন্টার ক্যান অ্যাপ্লাই অন স্টেটস আফটার ইট ফেইল টু ইমপ্লিমেন্ট সার্টেন পোর্শন অফ ডিপিএসপি। মানে হচ্ছে ডিপিএসপি বা নির্দেশমূলক নীতির কোনো অংশ যদি কোনো রাজ্য সেন্টারের নির্দেশ অনুযায়ী ফলো না করে বা ফলো করতে যদি ব্যর্থ হয়, তাহলে সেন্টার সেই সংশ্লিষ্ট স্টেটটির ওপরে সংবিধানের কত নম্বর ধারার নিয়মাবলীগুলি প্রয়োগ করতে পারে। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা, এর অ্যান্সারটা হচ্ছে আর্টিকেল 365 বা 365। নেক্সট কোশ্চেন নাম্বার 14, বাই হুইচ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড ওয়াজ ইনসার্টেড ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। অর্থাৎ কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে ইকুয়াল জাস্টিস অ্যান্ড ফ্রি লিগাল এইড এইটা ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত করা হয়েছিল? এর উত্তরটা হচ্ছে 42তম সংবিধান সংশোধনী বা 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। নেক্সট কোশ্চেন নাম্বার 15, আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ডিপিএসপি অর ডাইরেক্টিভ প্রিন্সিপলস অফ স্টেট পলিসি। অর্থাৎ ভারতীয় সংবিধানের কত থেকে কত নম্বর ধারায় ডিপিএসপি বা নির্দেশকমূলক নীতিসমূহগুলি বর্ণিত হয়েছে? ভারতীয় সংবিধানের 36 থেকে 51 নম্বর ধারায় ডিপিএসপি বা এই নির্দেশক নীতিগুলি বর্ণিত হয়েছে। Next question number 16, which of the following justice reflects in the preamble of the Indian Constitution? ভারতীয় সংবিধানের প্রিয়াম্বেলে বা সংবিধানের প্রস্তাবনায় কি কি ধরনের জাস্টিসের কথা বলা হয়েছে? অ্যান্সার ইজ সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল। মানে এই তিন ধরনের জাস্টিসের কথাই কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে বলা হয়েছে, মানে এখানে অল অফ দিস হবে, সোশ্যাল, ইকোনমিক অ্যান্ড পলিটিক্যাল জাস্টিস। Next question number 17, which of the following constitutional amendment act was related to amend article 368? অর্থাৎ কততম সংবিধান সংশোধনীতে আর্টিকেল 368 মানে যেখানে সংবিধান সংশোধন সম্পর্কে লেখা রয়েছে সেটিকেই সংশোধন করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীতে? উত্তর হচ্ছে 24তম সংবিধান সংশোধনী বা 24th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। Next question number 18, very important, ordinary bill except money bill can be introduced in। অর্থাৎ মানি বিল বা অর্থ বিল ছাড়া সাধারণ বিল সংসদের কোন কক্ষে উত্থাপন করা যায়? সাধারণ সাধারণ বিল মানে মানি বিল ছাড়া সাধারণ বিল সংসদের যে কোনো কক্ষে, লোকসভা বা রাজ্যসভা যে কোনো কক্ষেই উত্থাপন করা যায়, মানে এনি অফ দ্য টু হাউসেস, দ্যাট ইজ দ্য অ্যান্সার। Next question number 19, it's also very important, by which constitutional amendment act a governor can be appointed for 2 or more state? অর্থাৎ কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে একজন গভর্নরকে দুই বা ততোধিক রাজ্যের একজন গভর্নর দুই বা ততোধিক রাজ্যের জন্য নিযুক্ত হতে পারেন? কারেক্ট আনসার ইজ 7th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা 7ম সংবিধান সংশোধনী। নেক্সট কোশ্চেন নাম্বার 20, কোশ্চেন নাম্বার 20তে যাওয়ার আগে তোমাদেরকে আরেকবার মনে করিয়ে দিই, সেটা হচ্ছে আমাদের এই গাইড ডব্লিউবিসিএস এর WBCS 2021 লাস্ট মিনিট সাজেশন ইকোনমিক সেট 1 এর এই যে ভিডিওটা আছে, এই ভিডিওতে যে সমস্ত কোশ্চেন আনসারগুলি আছে এই সমস্ত কোশ্চেন আনসার তোমরা পিডিএফ ফরম্যাটে পেয়ে যাবে, আর সেই পিডিএফ ফরম্যাটের জন্য রেসপেক্টিভ লিংক আমাদের নিচের ডিসক্রিপশন বক্সে দেওয়া রইল। তাহলে চলো কোশ্চেনটায় ফিরে আসি। কোশ্চেন নাম্বার 20, এটা হয়তো কিছুটা সোজা, তাও যারা জানো না তারা জেনে রাখো, তবে অবভিয়াসলি ইম্পর্টেন্ট কোশ্চেন। ইটস কোশ্চেনটা হচ্ছে, হু অ্যাপয়েন্টস অ্যাডভোকেট জেনারেল অফ এ স্টেট? কোন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে কে নিযুক্ত করেন? রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করেন হচ্ছেন রাজ্যের গভর্নর। কোশ্চেন নাম্বার 21, ইন ওয়েস্ট বেঙ্গল দ্য আপার হাউস অর লেজিসলেটিভ কাউন্সিল ওয়াজ ডিসব্যান্ড ইন দ্য ইয়ার। অর্থাৎ পশ্চিমবঙ্গে কত সালে আপার হাউস উচ্চকক্ষ বা লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদ থেকে তুলে নেওয়া হয়েছিল বা বিধান পরিষদের অবলুপ্তি ঘটানো হয়েছিল? পশ্চিমবঙ্গে বিধান পরিষদের অবলুপ্তি ঘটানো হয়েছিল 1969 সালে। কোশ্চেন নাম্বার 22, মিনিমাম এজ ফর সিলেক্টেড আ মেম্বার অফ লেজিসলেটিভ কাউন্সিল। অর্থাৎ লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদে নিযুক্ত হওয়ার জন্য মিনিমাম এজ বা ন্যূনতম বয়স কত?
বিধান পরিষদের সদস্য নিযুক্ত হওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স কত? লেজিসলেটিভ কাউন্সিল বা বিধান পরিষদের সদস্য নিযুক্ত হওয়ার ক্ষেত্রে ন্যূনতম বয়স হচ্ছে 30। নেক্সট, হু ওয়াজ দ্য ফার্স্ট প্রাইম মিনিস্টার অফ জম্মু অ্যান্ড কাশ্মীর ইন দ্য রেইন অফ মহারাজা হরি সিং ইন দ্য ইয়ার 1947? অর্থাৎ 1947 সালে ভারত স্বাধীন হওয়ার পর 1947 সালে মহারাজা হরি সিং এর রাজত্বে জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 1947 সালে স্বাধীনতার পর জম্মু কাশ্মীরের প্রথম প্রধানমন্ত্রী নিযুক্ত হন মিস্টার মেহের চাঁদ মহাজন। Question number 24. Who can promulgate ordinances during recess of legislature in a union territory? অর্থাৎ একটি ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চলে রিসেসের সময় কে অর্ডিন্যান্স আনতে পারেন? উত্তরটা হচ্ছে লেফটেন্যান্ট গভর্নর অর অ্যাডমিনিস্ট্রেটর, মানে যে ইউটিতে যে যে আছেন আর কি, যেখানে লেফটেন্যান্ট গভর্নর আছেন সেখানে লেফটেন্যান্ট গভর্নর, যেখানে অ্যাডমিনিস্ট্রেটর বা প্রশাসক আছেন সেখানে অ্যাডমিনিস্ট্রেটর, তারাই রিসেস সময় অর্ডিন্যান্স জারি করতে পারেন। Next and last question of this video, question number 25. What is the minimum age to be required for the appointment of judges of Supreme Court? অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজ বা বিচারক নিযুক্ত হওয়ার জন্য একজন বিচারকের ন্যূনতম বয়স কত হতে লাগে? এক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে নো সাচ প্রভিশন অফ মিনিমাম এজ ইন দ্য কনস্টিটিউশন। মানে সুপ্রিম কোর্টের একজন বিচারক নিযুক্ত হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হতে লাগবে, মানে মিনিমাম এজ কত হতে লাগবে, সেটার জন্য সংবিধানে নির্দিষ্ট করে কিছু বলা নেই। ফ্রেন্ডস, গাইড ডব্লিউবিসিএস এর WBCS 2021 লাস্ট মিনিট সাজেশন কনস্টিটিউশন সেট 1 এর 25টি কোশ্চেন আনসারের এই ভিডিওটি এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিওগুলোতে তোমাদের সামনে তুলে ধরা হবে কনস্টিটিউশন সহ WBCS এর অন্যান্য ইম্পর্টেন্ট সাবজেক্টের 25টি করে ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার। আর আমাদের আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই একবার লাইক করে দেবে। আর ভিডিওটি নিয়ে বা ভিডিওটির কোশ্চেন আনসারগুলি নিয়ে তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে বা তোমাদের কোনো ওপিনিয়ন থাকলে সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। আর যারা যারা এখনও আমাদের চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে একবার ভালো করে ঘুরে আসবে। ঘুরে এসে যদি চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি ফ্রিতে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। তাহলে তোমরা আমাদের যে কোনো ভিডিও আপলোড হওয়া মাত্রই তার নোটিফিকেশনটা সর্বপ্রথমেই পেয়ে যেতে পারবে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।